KTV Originals। নমস্কার, শুরু করছি OneXBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। কি অদ্ভুত দেখুন, আজকে এই স্টেডিয়াম বুলেটিন যেটা OneXBet বরাবর এটা স্পন্সর করে থাকেন অ্যাসোসিয়েশন উইথ অ্যাসিওর, সেখানে আমাকে অ্যাসিওর করার মতো কেউ সঙ্গে নেই। তার কারণ হচ্ছে যে একজন অর্পণ সে চলে গেছে দিল্লিতে ছুটি কাটাতে, আরেকজন জয়জ্যোতি ঘোষ মিসিং। আমার ধারণা পার্ক স্ট্রিটে ডিসেম্বরের এই উৎসবের মধ্যে কোথাও হয়তো পাওয়া যাবে। তো বৃদ্ধ লোকটাকে একা রেখে চলে গেছে। তো আজকে আপনাদের আমি একাই আজকে বৃত্তান্ত শোনাবো, এবং প্রথমেই একটা ট্র্যাজিক, অলমোস্ট ট্র্যাজিক খবরে আসি। সেটা হচ্ছে মানু বাকার। আপনারা হয়তো এতক্ষণে জেনেই গেছেন যে মানু বাকার যিনি পোস্ট ইন্ডিপেন্ডেন্স একমাত্র অ্যাথলিট, ভারতীয় অ্যাথলিট যিনি দুটো পদক এনেছেন অলিম্পিক থেকে। সে নর্মান প্রিচার্ড কলকাতায় থাকতেন, সে বহু বছর আগে 1928-এ নর্মান প্রিচার্ড দুটো পদক পেয়েছিলেন কলকাতা থেকে, যাকে নিয়ে সেরকম লেখালেখি হয়নি। নর্মান প্রিচার্ড অ্যাংলো ইন্ডিয়ান, তারপরেই মানু বাকার। এবং মানু বাকার তো একটা রীতিমতো ক্রেজ হয়ে যান কলকাতায় পুজোর সময়, তাকে নিয়ে আমরা কাড়াকাড়ি দেখেছি, গোটা ভারতে দেখেছি। হঠাৎ করে সেই মানু বাকারকে খেলরত্নর জন্য বিবেচনা করা হয়নি। এবার আমি আপনাদের বলি যে ক্রিকেটারদের জন্যে খেলরত্নটা একটা বিশাল কোনো পুরস্কার নয়, জীবনের শেষ কাঙ্ক্ষিত স্টেশন নয়। ক্রিকেটাররা অনেক কিছু পান, তারা বরঞ্চ অর্জুন পুরস্কারটাকে বেশি গুরুত্ব দেন, এবং পদ্মশ্রীকে অবশ্যই। কিন্তু অ্যাথলিটদের মধ্যে যারা কুস্তিগির, যারা শুটার, যারা বক্সার, দৌড়বিদ, এরা খেলরত্নটাকে একটা ভীষণ একটা আকাঙ্ক্ষার স্টেশন বলে ধরেন, এবং অলিম্পিক পদকের অনেক সময় ন্যাচারাল এক্সটেনশন হিসেবে ধরেন। সেই খেলরত্নতে তিনি মানু বাকার বিবেচিত হননি। আচ্ছা, কি বলছেন কমিটি? 12 সদস্যের নির্বাচক কমিটি, সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস হচ্ছেন তার চেয়ারম্যান। তারা বলছেন খেলরত্নর জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা নাকি মানু বাকার করেননি। মানু বাকারের ঘনিষ্ঠ সূত্র বলছে যে মানু বাকার অ্যাপ্লাই করেছেন। যদি অ্যাপ্লাই করে থাকেন, এবছর যারা যারা আছেন ওখানে, আমি জানি প্যারা অলিম্পিক জয়ী অ্যাথলিট আছেন, ভারতের হকি অধিনায়ক আছেন, ভারত হকি পদক পেয়েছে প্যারিস থেকে, কিন্তু কোনো কিছুই কি ইকুয়েট করা যায় মানু বাকারের সঙ্গে, যিনি দুটো ব্রোঞ্জ পদক এনেছেন এবং আগের অলিম্পিকের ডিসঅ্যাপয়েন্টমেন্টকে সরিয়ে রেখে দুটো পদক এনেছেন। তিনি অনেকের ভারতের তরুণদের মধ্যে একটা আদর্শ হয়ে গেছেন, আইকন হয়ে গেছেন ভারতের তরুণদের মধ্যে, যে কোনো জায়গায় যদি তুমি থেমেও যাও, যদি আটকেও যাও, তাহলে ছেড়ে দিও না। 4 বছর পরে হলেও তুমি যদি পরিশ্রম করে যাও, তোমার প্রাপ্য পাবে। এই স্পোর্টিং ফিলসফিটা তিনি ছড়িয়ে দিতে পেরেছেন মানু বাকার। সেই মানু বাকারকে হঠাৎ করে খেলরত্ন থেকে ছেড়ে ফেলা হলো। এবার কি কারণে? আমার নিজের ধারণা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অনেক সময় আমরা দেখেছি লোকেরা বা এমনি সাধারণ যারা এগুলোর সঙ্গে জড়িত থাকেন, তারা ভীষণ সেন্সিটিভ হন এবং তাদের বিশাল ইগো থাকে সব দিল্লির লোকদের। মানু বাকার এমন একজন যিনি কিন্তু হু স্পিক্স অফ আ মাইন্ড, ঠোঁট কাটা দুমদাম কথা বলেন। আমার ধারণা কোথাও নিশ্চয়ই মানু বাকার এমন কিছু বলেছেন যাতে কারোর হয়তো তিনি বিরাগভাজন হয়েছেন। আদারওয়াইজ এটা হতেই পারে না যে তিনি অ্যাপ্লাই করলেন অথচ তিনি প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যেই এলেন না। এবার জানি না, এই ঘটনাটা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় একটা ক্ষোভের ঝড় উঠেছে। মানু বাকার নিজে আবার পোস্ট করে বলেছেন যে আমি কি এটার যোগ্য নই। মানু বাকার এরকমই, অনেকের মনে হতে পারে যে এ আবার কি, যে তুমি পাওনি নিজে পোস্ট করছো। কিন্তু মানু বাকার ওরকম স্ট্রেট ফরওয়ার্ড, এখনকার মেয়ে তোয়াক্কাই করেন না এসবের। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে একেবারে সেই যে প্রোটোটাইপ, সেরকম হলে তিনি কি অলিম্পিক থেকে দুটো ব্রোঞ্জ পেতে পারতেন? তার মধ্যে তো ওই ব্যাপারটা আছেই, ফিয়ারলেস কমপ্লিটলি। এবার কোথাও আমার তো অন্তত মনে হয় কোথাও তিনি কারুকে একটা চটিয়ে দিয়েছেন, এমন কাউকে যিনি হয়তো খুব প্রভাবশালী। এবার প্রশ্ন হচ্ছে যে এই বিক্ষোভ হওয়ার পর আমরা দেখেছি মানু বাকারকে অলিম্পিকের পরে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে ডেকে কথা বলেছিলেন। এবার কি সেই সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ হবে, না এরা এতটাই ক্ষমতাশালী যে এরা প্রধানমন্ত্রী
বা অমিত শাহ যিনি স্পোর্টসে খুব ইন্টারেস্টেড, শুধু প্রভাবশালী ভারতবর্ষের প্রভাবশালী প্রতিরক্ষা মন্ত্রী নন, বা বলতে গেলে উপপ্রধানমন্ত্রী বকলমে নন, এদের কি এতটা ইনফ্লুয়েন্স করে ফেলবেন? এটা আগামী দিনে দেখার। কিন্তু মনু বাকারের প্রাথমিক তালিকায়, খেলরত্ন প্রাথমিক তালিকায় না থাকাটা ভীষণ ভীষণ হতাশজনক, এটুকু বলাই যায়। এবার আসি পরের প্রসঙ্গে, একটু দূরে যাই। এটা তো দিল্লির ঘটনা বা দিল্লির কেলেঙ্কারি বলা যেতে পারে। এবার যাওয়া যাক অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া আজকের কি খবর? খুবই হতাশজনক আরও একটা খবর, মনু বাকারের এই প্রাথমিক তালিকায় না থাকার মতোই। কি না, মোহাম্মদ শামি ফাইনালি বর্ডার গাভাস্কর ট্রফি থেকে আউট। মোহাম্মদ শামিকে নিয়ে যে একটা স্বপ্নের ফানুস গড়া হচ্ছিল, এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন যে কেন শামিকে আমাদের সঙ্গে রাখা হয়েছে, ওকে পাঠিয়ে দেওয়া অস্ট্রেলিয়া। কিন্তু প্রথমে মনে করা হয়েছিল সেকেন্ড টেস্ট ম্যাচের আগে চলে যাবেন, তারপরে মনে হচ্ছিল থার্ড টেস্ট ম্যাচের আগে চলে যাবেন। এখন জানা যাচ্ছে আর যাবেনই না, কারণ বল করতে গিয়ে আমি দেখছিলাম শামি কত ওভার বল করেছেন, 43 ওভার এবং 9টা ম্যাচ খেলেছেন। একটা 43 ওভার এবং 9টা ম্যাচ খেলেছেন, তার বাঁ হাঁটুটা ফুলে যাচ্ছে বারবার। এবং শামিকে নিয়ে ডেসপারেশনটা এতটাই ছিল যে এতদিন ওয়েট করে রোহিত শর্মা ফাইনালি এনসিএতে আজ ফোন করেছেন, করে বলেন শামির ব্যাপারটা কি, হোয়াট ইজ এ স্টেটাস রিপোর্ট। কারণ নির্বাচকরা কিছু বলতে পারছিলেন না। আমি দুজন নির্বাচকের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেছেন যে যতক্ষণ না এনসি আমাদের স্যাংশনটা দিচ্ছে ততক্ষণ আমাদের কিছু করণীয় নেই। এবং নির্বাচক কমিটির পুরনো চেয়ারম্যান সন্দীপ পাটিল, তাকে বলাতে তিনি বলছিলেন যে এখন এটাই নিয়ম, যে এখন এনসিএ যতক্ষণ না স্যাংশন দিচ্ছে ততক্ষণ আমরা কেউ কিছু করতে পারবো না। সেই স্যাংশনটা ইভেনচুয়ালি পাওয়া যায়নি দেখে রোহিত ফোন করেছিলেন এবং কি জানলেন যে না, শামির বাঁ হাঁটুটা যদি এরকম ফুলে যায় তাহলে তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার মানে হয় না। মনে রাখতে হবে ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার মাটি আরও বেশি রুক্ষ, তলাটা আরও বেশি কি বলবো, খুব খুব হার্ড। ওই হার্ডে যদি বাঁ হাঁটুটা পড়ে তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, তো কেরিয়ারই শেষ হয়ে যাবে। কিন্তু 35 বছর বয়সে প্রশ্ন হচ্ছে যে অপারেশনের পর বারবার যদি পা ফুলে যায় তাহলে মোহাম্মদ শামিকে কি করবেন? আরও একটা অপারেশন করবেন, ওয়েট করবেন, কি করবেন? সংকটে কি পড়ে যাবে তার ক্রিকেট জীবন? সামনে কিন্তু আইপিএল আছে, আইপিএলে তিনি খেলতে পারবেন, ইংল্যান্ড সিরিজ আছে সামনে জানুয়ারি মাসের শেষে। মোহাম্মদ শামির কেরিয়ার কিন্তু একটা প্রশ্নচিহ্নের সামনে পড়ল। আমরা স্টেডিয়াম বুলেটিনে অবশ্যই আশা করব যে শামি তিনি ভারতের অহংকার, বাংলার অহংকার, কারণ যতই ইউপির হন ইভেনচুয়ালি বাংলা থেকে তৈরি হয়ে এসেছেন। তো তার ঠিকঠাক সেরে যাক, আবার ইংল্যান্ডের সঙ্গে জানুয়ারি মাসে তাকে দেখা যাবে। ইডেন গার্ডেন্সে আপনারা জানেন একটা টি20 ম্যাচ আছে, কে বলতে পারে ইডেন গার্ডেন্সেই তাকে দেখা যাবে না। এরপরে আসি রবিচন্দ্রন অশ্বিন প্রসঙ্গে। এখনও ভারতীয় ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন হ্যাংওভার রয়েছে, এতটাই রয়েছে যে যাবতীয় আলোচনা অনেকটা রোহিত শর্মার টিম থেকে সরে গেছে। একটাই ভয় হচ্ছে যে অশ্বিনের হ্যাংওভার কি বাকি দুটো টেস্ট ম্যাচে ভারতের ক্ষতি করে দেবে। বক্সিং ডে টেস্ট ম্যাচ আপনারা জানেন 26শে ডিসেম্বর শুরু হয়। সেই 26শে ডিসেম্বরের টেস্ট ম্যাচে অশ্বিন হাওয়া এতটা জোরালো যে সেখানে যদি ভারতীয় স্পিনাররা ভালো বল না করেন, ভারত যদি না জিততে পারে, তাহলে কিন্তু এই অশ্বিনের প্রেশারটা আরও বেশি করে ভারতের বিরুদ্ধে যাবে। কারণ সাধারণভাবে মনে করা হচ্ছে যে রবিচন্দ্রন অশ্বিনের প্রতি অন্যায় করা হয়েছে, পাবলিক সিম্প্যাথিটা তিনি পেয়েছেন, কোচ গৌতম গম্ভীর পাচ্ছেন না। এটাকে ঘোরানোর সেরা উপায় হচ্ছে যদি টিমটা টেস্ট ম্যাচ জেতে, তাহলে দেখবেন সবাই সব কিছু ভুলে গেছে, তখন অশ্বিনকেও ভুলে লোকে বসন্ততে ঢুকে যাবে, তখন কিন্তু অন্য একটা আবর্তে চলে যাবে। সেটা যতক্ষণ না কিন্তু সেটা তৈরি হচ্ছে, অশ্বিন নিয়ে আলোচনা চলবে। আমি শুনেছিলাম যে তিনি স্টার স্পোর্টসে লাস্ট দুটো টেস্ট ম্যাচের কমেন্ট্রি করবেন। অশ্বিন লাস্ট দুটো টেস্ট ম্যাচে কমেন্ট্রি করবেন বলে শুনেছিলাম, আমি তাকে যোগাযোগও করেছিলাম। তিনি বললেন যে না, এই খবরটা যেটা গুজবটা তৈরি হয়েছে একদম ভুল, আমি দুটো টেস্ট ম্যাচে কমেন্ট্রি মোটেই করছি না, না কোনো অফার পেয়েছি, অন্য অনেক অফার পেয়েছি, কিন্তু খুব ভেবেচিন্তে দু একটা কাজ করছি, আমি একটু বিশ্রামে থাকতে চাই। এবং টেক্সট মেসেজের ধরন দেখে মনে হচ্ছে যে তিনি এখন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে চান, কারণ একটা ভীষণ স্ট্রেস গেছে। আমার এখনও মনে হচ্ছে যে এটা কি চলে যাওয়া হলো। রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ক্রিকেটে কুম্বলের পরে সেকেন্ড গ্রেটেস্ট ম্যাচ উইনার,
তিনি এত অপমান, অসম্মান, তাচ্ছিল্যের মধ্যে চলে যাবেন? তার তো একটা বিফিটিং ফেয়ারওয়েল প্রাপ্য ছিল, সেটা কেন ব্যবস্থা করলেন না গৌতম গম্ভীর, রোহিত শর্মা মিলে? নাকি এটা করা সম্ভবই ছিল না? আর রোহিত শর্মার কথায় আসি, যে রোহিত শর্মা এখন এই টেস্ট ম্যাচে আবার একটা ক্রাইসিসের মধ্যে পড়লেন। কিভাবে তিনি ব্যাট করবেন, রবি শাস্ত্রী বলছেন চালিয়ে খেলতে, কেউ বলছেন ধরে খেলতে, 6 নম্বরে খেলবেন বোঝাই যাচ্ছে। কি করবেন রোহিত শর্মা? যদি লাস্ট দুটো টেস্ট ম্যাচে রোহিত শর্মা রান না পান, নিশ্চিত থাকুন আরও একটা রিটায়ারমেন্ট অপেক্ষায় থাকবে। ভারত যদি না জেতে তাহলে ওয়ার্ল্ড সিরিজ ফাইনালে যাবে না, এবং ভারত যদি ওয়ার্ল্ড সিরিজ ফাইনালে না যায়, রোহিত শর্মার কেরিয়ার আর টেস্ট কেরিয়ার আর বাড়বে বলে মনে হয় না। সবসময় ক্রিকেট বোকা বানায়, হয়তো এখানেও বোকা বানাবে, কিন্তু এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন যে বছর শেষ হওয়ার আগে যা পরিস্থিতি, যে প্রেশারের মুখে রোহিত শর্মা পড়েছেন, খুব অবাক হব যদি তিনি হেরে গিয়েও কেরিয়ারকে আরও প্রলম্বিত করেন। আজকের মতো এখানেই যাই, শুধু কুইজটা বলি। আগের কুইজের উত্তরটা, কালকের কুইজের উত্তরটা হচ্ছে নীলেশ কুলকার্নি, আর ঠিক উত্তর দিয়েছেন শুভাশিস মুখার্জি বালি থেকে। বালি বললেই সত্যজিৎ চ্যাটার্জির কথা মনে হয়। বালিতে একটা স্পোর্টিং ঐতিহ্য আছে। পিনাকি চট্টোপাধ্যায় বালির একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, এখন সিডনিতে থাকেন। সেই বালি থেকে উত্তর দিয়ে ঠিক করে মিলিয়ে দিয়েছেন তিনি। শুভাশিস মুখার্জির উত্তর নীলেশ কুলকার্নি। আর আজকের কুইজটা আপনাদের দিই। আজকের কুইজ হচ্ছে, যেটা জিতলে আপনারা শিওর দেওয়া পুরস্কার পাবেন, সেটা হচ্ছে যে আমি 60-এর দশকে ফুটবল খেলেছি, 70-এর দশকেও খুব সামান্য কিছু সময় খেলেছি, 60-এর দশক চুটিয়ে খেলেছি। ওভারল্যাপিং উইং ব্যাক, সেই স্টাইলটা আমি প্রথম চালু করি। চালু করার পেছনে আমার গুরু, যিনি আমাকে বলেন সেভাবে খেলতে। আমি কলকাতা মাঠে প্রথম ওভারল্যাপিং উইং ব্যাক। আমি কে, আমার গুরুই বা কে? আমি শিওর যেটা অনেকে ওই সময় ময়দানের সঙ্গে জড়িত অনেকে বলে দিতে পারবেন, কিন্তু গুগলে হয়তো এটার উত্তর পাওয়া নাও যেতে পারে। তাই আপনাদের প্রশ্নটা করলাম, দেখুন আপনারা উত্তর দিতে পারেন কিনা কাল সকাল 8টার মধ্যে। আজকের মতো 1x ব্যাট নিবেদিত এবং অ্যাশিওর সঙ্গে থাকা স্টেডিয়াম বুলেটিন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ঠান্ডার মধ্যে একটু মাফলার টাফলার হাতের কাছে রাখবেন, আর জমিয়ে বক্সিং ডে থেকে ক্রিকেট দেখুন, ISL দেখুন। এটা ক্রিকেটের সময়, কেকের সময়, উৎসবের সময়। আজকের মতো যাই, শুভরাত্রি।